হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, হাসিখুশি আছেন। আমি শম্ভু মুখার্জি অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ শুক্রবার ৭ দিন হয়ে গেছে আমি আসতে পারিনি। ৭ দিন আজকে নিয়ে বোধহয় ৮ দিন হয়ে যাবে। কারণ একটু ব্যস্ত ছিলাম। একটু ডাক্তারের কাছে দৌড়দৌড়ি করতে হচ্ছিল। আমার জন্য না, অন্য কারোর জন্য। উম এবং আপনারা জানেন যে আমি ওই ৩১ তারিখে, গত ৩১ তারিখে তারও একটা প্রস্তুতি ছিল। ডক্টর শান্তনু ব্যানার্জি আমাকে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ঢাকুরিয়া থেকে উনি আমাকে মানে আমন্ত্রণ জানিয়েছিলেন ওনাদের মঞ্চে, মানে অরুণোদয় ২০২৫ রোটারি ইউথ লিডারশিপ অ্যাওয়ারনেস। তো ওইখানে যাওয়ার, ওখানে টেকনো ইন্ডিয়ার অনেক ছাত্রছাত্রী যারা ছিল তাদের পারফরমেন্স ছিল। তো আমাকেও সেখানে সুযোগ করে দেওয়ার জন্য মানে ডক্টর ব্যানার্জিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমার মতো সাধারণ মানের একজন মানুষকে ওখানে নিয়ে তাদের সামনে, ছাত্রছাত্রীদের সামনে কিছু বলা, তাদের এন্টারটেন করা গল্প বলে, এটা আমার কাছে একটা খুব ভালো মনে হয়েছে আমার কাছে। সেই জন্যই আমি গ্রুপে পোস্টও করেছিলাম যে আমাকে তারা সম্বর্ধনাও দিয়েছেন এবং ভবিষ্যতেও কোনোদিন ডাকলে আমি যাব। কারণ রোটারি ক্লাব সারা বছর মানুষের পাশে থাকে, বিপন্ন মানুষের পাশে থাকে, অসহায় মানুষের পাশে থাকে, ছাত্রছাত্রীদের পাশে থাকে, ক্যান্সার পেশেন্টের পাশে থাকে। তো সবটাই দেখছিলাম চোখের সামনে। তো খুব একটা ভালো অনুভূতি হয়েছে, আপনাদের জানাই প্রথমে। তো ওই জন্য তারপরে এসে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, যে যার জন্য আমার আসতে দেরি হলো। আর থার্ড ব্যাপারটা হলো যে দেখুন, এই ধরনের ঘটনার মানে আহ, খুব কম আসে, মানে একটু সময় লাগে এগুলোতে। কখনো কখনো খুব তোড়ে ঘটনা আসতে থাকে, তখন আমি ২ দিন ৩ দিন ৪ দিনের মাথায় আমি বলে দিই, বা ৩ দিনের মাথায় বলে দিই, কিন্তু সবসময় না হয় না। মানে সবসময় ঘটনা আপনি পাবেন কোথায়? আপনাকে তো বইয়ের ঘটনা আপনি তো বলতে পারবেন না, আমি তো পারবো না বইয়ের ঘটনা। যেদিন বলবো সেদিন আমি বলবো যে আমি বইয়ের ঘটনা বলেছি, কিন্তু আমি তো সেটা তো করিনি এখন। তো যাই হোক, চলুন আমি ঘটনা বলি। এই ছেলেটির নাম হচ্ছে অভিজিৎ। অভিজিৎ মালদা থাকে, মালদার ছেলে। তো ও এক বন্ধুর বাড়িতে ১৯ তারিখে মালদা থেকে রওনা হয়েছে। ১৯ তারিখ। তো ১৯ তারিখে মালদা থেকে রওনা হয়ে ও ও আসবে হচ্ছে, আপনাকে বলি, উম, ও আসবে ওই যে আমাদের নেতাজি সুভাষ, মানে মেট্রো আর কি, আর নেতাজি সুভাষ কুদঘাট ওইখানে ওখানে নামবে। তো ওই মহানায়ক উত্তম কুমার আর নেতাজি সুভাষ, এই দুটোর মাঝখানে যেটা ওই ফিল্ম ইনস্টিটিউট পড়ে, ওইখানে ওই রকম জায়গায় ওর বন্ধুর মানে ফ্ল্যাট বাড়ি আছে। এবার ব্যাপারটা হলো, বন্ধুটি থাকে মালদায়, মানে ভাই বন্ধুটি থাকে এখানে, কিন্তু বন্ধুর বাড়ি কিন্তু মালদায়। মালদায় ওর দাদা মা তারা সবাই থাকে, ঠিক আছে। সব থেকে একটা আফসোসের ব্যাপার হলো যে, মানে অভিজিৎ যেটা আমাকে জানালো, যে ও যে বন্ধুর বাড়িতে আসছে, তো বছরখানেক আগে ওর দাদার বিয়ে হয়েছিল হুগলি ডিস্ট্রিক্টে, ঠিক আছে। হুগলি ডিস্ট্রিক্টে একটি মেয়ের সাথে, কিন্তু ১ বছর বাদে ওর বৌদি কিন্তু মারা যায়, ঠিক আছে। তো বৌদি মারা যায়, এবং সেটা অসুখ হয়েছিল ওর বৌদি, ঠিক আছে। অন্য কোনো কারণ না, অসুস্থ হয়েছিলেন এবং মারা গেছিলেন, এমন কোনো রোগ হয়েছিল যে বাঁচেননি। তো ওর দাদা বৌদি যে ঘরটায় থাকে এই ফ্ল্যাটে, হুম, সেই ঘরটা কিন্তু ওরা বন্ধ করে রাখতো। ওর মা আর দাদা বলেছিল ওকে অনেকবার যে ঘরটা একটু খুলিস, খুলে ঘরটা ব্যবহার করিস, বন্ধ রাখবি না। তো যাই হোক, ও সেটা জানে, অভিজিৎ সেটা জানে। অভিজিৎ এসছে এবারে ওর কাছে। তা এসেছে যখন, তো ভালো, বললো বললো সকালে এলাম। তো এসে তা পৌঁছে এবারে কি করব, বিকালের দিকটায় কি করব। তো বিকালের দিকে একটু বেরোলাম, যে ওই বেহালার দিকে যাব, কাছেই। তো একটু খিদেও লাগছিল, যে চল বাইরে বেরিয়ে চা মুড়ি বা চপ টপ যা হোক কিছু খাবো, খেয়ে দিয়ে একটু গল্প টল্প করে ঘুরে আসি, বেহালার দিকে যাব। তো ওই মহানায়ক উত্তম কুমারের ওই যে ইয়েটা আছে, ওখান থেকে বোধহয় বেহালার অটো টোটো ছাড়ে, আমি ঠিক জানি না। আমি যেটা শুনেছি সেটা বললাম। তো ওখান থেকে এই অটো ছাড়ে। তো বলছে যে চা মুড়ি খেয়ে, তারপরে চপ টপ খেয়েছি, চা খেয়েছি, খেয়ে যখন ওই হেঁটে হেঁটে অটোর দিকে যাচ্ছি, তখন ওই বন্ধু বলছে যে আমার বাড়িতে একটু প্রবলেম আছে। তো বলছি, এবার এই অভিজিৎ ঘাবড়ে গেছে। অভিজিৎ বলছে, মানে প্রবলেম বলতে?
বলে না, মানে এই হঠাৎ থালা বাসন পড়ে যাওয়ার শব্দ, বাথরুমের কল থেকে আপনা আপনি জল পড়ে। এবার অভিজিৎ মনে মনে বলছে, আরে ভাই তুই আমাকে আগে বলিস নি কেন রে ভাই, আমার তো পকেটে টাকা আছে, আমি এগুলো মানে মানে সাংঘাতিক ভয় পাই। বলছে আমি তো তাহলে হোটেলে থেকে যেতাম, সে টাকা তো আমার কাছে আছে, আমি তো হোটেলে থেকে যেতাম, এবং হোটেলে থেকে আমি তারপর তোর সাথে নয় দেখা সাক্ষাৎ করতাম, ঘুরতাম টুরতাম, আর রাত্রিরে হোটেলে চলে যেতাম। এই তো মহা বিপদে ফেললি ভাই, তুই আমাকে আগে বলিস নি। মানে এটাও মনে মনে বলছে, বন্ধুকে তার বলতে পারে না। বলে তখন বলছে জানেন তো, আমি তো যাচ্ছি সেই বেহালায়, কিন্তু ফিরতে তো হবে আবার এইখানে, এই ইয়েতে, ওর কোয়ার্টার। বললো ফোর্থ ফ্লোর অব্দি আছে। বললো ও সেকেন্ড ফ্লোরে থাকে, তার উপরে আরও দুটো স্টেয়ার আছে এবং তার উপরে ছাদ। বললো ভালো ভালো ইয়ে থাকে ওখানে। বলছে যে লালবাজারে একজন পুলিশের ইয়ে থাকেন, আহ, চাকরি করেন, তো উনি আছেন। তারপরে বলছে যে ডাক্তারের ফ্যামিলি আছে একটা, ছেলে মেয়ে, বাবা তিনজনই ডাক্তার, আরেকজন সরকারি অফিসার থাকে, নীলবাতি গাড়ি লাগানো। তো খারাপ না, ভালো, মোটামুটি এটা সমস্ত সব ঠিক আছে। কিন্তু অভিজিৎ বলছে যে আমার মনে যে ভয় ধরিয়ে দিল, যে আমার বাড়িতে এইরকম এরকমের প্রবলেম আছে। আর অভিজিৎ একটা জিনিস লক্ষ্য করেছে, ওর গলায় কিন্তু একটা হনুমানজির লকেট, ঠিক আছে, এবং ওই দরজা টরজাতে ও হনুমানজির ওই যে, যেত প্রত্যেক শনিবার বা মঙ্গলবার ওখানে ও করতো, ওই হনুমানজিকে পুজো দিয়ে তা সেই সিঁদুরের টিপ পরতো, আর ওই দরজাতেও সেই টিপ লাগিয়ে দিত। এবার অভিজিৎ বলছে আমাকে তো রাত্রিরে তো এবার তো এখানে তো ফিরতে হবে, কি সমস্যা। তো বলে যাই হোক, আমরা তো রাত্রিতে তো ফিরলাম, ফিরে এবার রাত্রিবেলাতে শুয়েছি, শুয়ে তা ও একটু মোবাইল ঘাটাঘাটি করে, ঠিক আছে। তা আমি বলছি এই মোবাইলের আলোতে আমার ঘুমায় না, তুই মোবাইলটা একটু কাজ করে এরকম করে ধর, আমার চোখে আলো পড়বে। তো বললো আমি শুয়ে আছি। বললো কাকু আমার ঠিক, আমি যে খাটে শুয়েছি আমার জানলাটা ঠিক 1 ফুট দূরে, জানলাটা খোলা, বেশ হাওয়া বাতাস আসে, জানেন তো। আর আমার পায়ের দিকটাতে আর একটা জানলা আছে, সেটা কিন্তু দূরে। তা আমি দেখছি ও খাটে শুয়ে আছে, মোবাইল নাড়াচাড়া করছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। মাঝখানে উঠেও একবার বাথরুমেও গেল। তাই বললাম কিরে বাথরুমে গেছিলি, তা বলছে হ্যাঁ বাথরুমে গেছিলাম। তাই এই টুকটাক কথা বলতে বলতে ঘুমিয়ে গেছি। সকাল হয়েছে, হ্যাঁ, সকাল হয়েছে যেটু, তো সকালে বললো 7টা সাড়ে 7টা বাজে, 7টা সাড়ে 7টা বাজে। বললো আমি বাথরুমে গেছি, ওয়াশরুমে গেছি, যে ব্রাশ টাশ করবো, পটি করবো, এই জন্য আমি গেছি। বললো জেঠু বাথরুমটা মানে এল প্যাটার্নের লাগানো, ওই সিনটেক্সের যে দরজাগুলো হয় এল প্যাটার্নের ওইরকম লাগানো, আর সিটকিনিটা হচ্ছে চৌকো সিটকিনি, এরকম এই মানে যেটা বাঁ দিক থেকে ডান দিকে এরকম করে যেটা দেওয়া হয়, যে সবার যেরকম সিস্টেম থাকে ওই রকম। তা বলছে আমি কমোডে বসে আছি, তা হঠাৎ মনে হচ্ছে যে দরজাটা একটু আপ ডাউন করছে, দরজাটা আপ ডাউন করছে, একটু নড়ছে। তো এটা হতে পারে বাইরে ডাইনিংয়ে বাতাস ফাতাস থাকলে বা পাখা চললে অনেক সময় দরজাটাও ইয়ে করে, সেটা আমার বাড়িতেও করে, আমি দেখেছি, টাক 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 এরকম একটু কাঁপে, মাঝে মধ্যে হাওয়া দিলে কাঁপে। এটা নর্মাল ব্যাপার, এটা সায়েন্স, কোনো ব্যাপার না। এবার বলছে যে আমি দেখছি ইয়েটা একটু কাঁপছে, কারণ দেখুন অভিজিতের মনের মধ্যে তো একটা ভয় তো আগে ঢুকিয়ে দিয়েছে, যে আমার বাড়িতে প্রবলেম আছে, এই জিনিসগুলো হয়। তারপর ওর বৌদি মারা গেছে, বছরখানেক মানে বিয়ে হয়েছে, তার মধ্যে মারা গেছে, তারা যে ঘরে থাকতো সেই ঘরটা বন্ধ করে রেখেছে। এবার ও বলছে যে কাকু আমি খানিকক্ষণ বাদে দেখছি যে সিটকিনিটা কাঁপছে। তা আমি ন্যাচারালি আমি ভেবেছি যে সিটকিনির মতো কাঁপতে পারে, হ্যাঁ, হাওয়া লাগলে পরে কাঁপতে পারে এইরকম, হ্যাঁ, একটু জোরে হাওয়া হলে এরকম একটু হালকা এরকম টিট টিট করে এরকম কাঁপে। বললো যে বললে বিশ্বাস করবেন না, আমি কোমোডের পরে বসে আমি দেখছি যে সিটকিনিটা পুরো আপ ডাউন করছে, এইরকম উপরে উঠছে নিচে নামছে, উপরে উঠছে নিচে নামছে। এটা কি করে হয় আপনি বলুন, এটা কি করে হয়। বলে আমি গুনেছি, একবার না, বলে আমি ওখানে ভয়ে কাঠ হয়ে গেছি, আর ওই পটিতে বসে আমি ঠাকুরের নাম নিতে হয়েছে আমার, জানেন, মানে 50 বার, 50 পর্যন্ত আমি গুনেছি, তারপর আমার আর মনে নেই। ওরকম সমানে আপ ডাউন করে যাচ্ছে, আর আমি দেখে যাচ্ছি যে সিটকিনি নড়তে পারে, এইরকম কোনো একটা হাওয়াতে বাইরের একটা প্রেসারে এরকম নড়তে পারে, বা নিচে দিয়ে একটু হাওয়া আসতে পারে,
এটা হয়, কিন্তু ওই রকমভাবে আপ ডাউন কী করে করবে? ওই রকমভাবে আপ ডাউন তো করা যায় না, ওরকম মানে কোনো মানুষ ছাড়া তো সম্ভব না। ওই রকম আপ ডাউন কী করে করবে? সিটকিটা উঠছে নামছে, উঠছে নামছে। বলছে আমার মানে ওইখানে বসে ঠাকুরের নাম নিতে নিতে আমি, হ্যাঁ, সেই জয় মহাদেব জয় বজরং মানে আমি ঠাকুরের নাম নিয়েছি যে আমাকে রক্ষা করো। তো যাই হোক, ওইটা বন্ধ হলো। এইবারে আমি আমার শৌচকর্ম করে হাত মুখটুকু ওখান থেকে ওয়াশ টোয়াশ করে বললে আমি রিসার্চ করতে বসলাম। আমি দেখলাম যে দরজাটায় এরম যদি আমি যদি একটু হালকা এরকম ইয়ে করি তাহলে দরজাটা একটু নড়তে পারে। আবার নিচে পা লাগিয়ে এরম করে দেখছি যে হ্যাঁ নিচের দিকে একটু হাওয়া আসতে পারে। কিন্তু তাহলে সিটকিনিটা বাইরে থেকে যদি বাতাস দেয় সিটকিনিটা তো প্রেসারে থাকবে, সেটা নামাতে তো একটু কষ্ট হবে। তা বলে আমি যখন সিটকিনিটা নামাচ্ছি আবার ওঠাচ্ছি দেখছি একটু জোর লাগছে, একটু জোর লাগছে, একটু প্রেস আপনাকে করতে হবে। এরকম সিটকিনিটা আপনি নামাচ্ছেন। আবার কোনো কোনো সিটকিনি থাকে যে ঠিক আছে খুব আলগা লুজ, এরকম টক করে ফেললেন চলে যায়। কিন্তু বলুন এটা রীতিমতো প্রেস করতে হচ্ছে আমাকে, কারণ বাইরের বাতাসটা ঠেলে রেখেছে দরজাটাকে, যার জন্য ওটা কিন্তু কিন্তু এইটা কি করে হবে আপনি আমাকে বোঝান, যে ওটা ওঠানামা কি করে করবে ওইভাবে? বলে আমি আপনাকে প্রথমে, ও আমাকে প্রথমে বলেছিল বার দশেক, বলছে বার দশেক কাকু না, আমি 50 বারের উপরে, আমি 50 বার গুনেছি যে ওটা ওইরকম হচ্ছে, কন্টিনিউ হয়ে যাচ্ছে। আমি 50 বার পর্যন্ত, তারপর আমার হিম্মত হয়নি, আমি খালি ঠাকুরের নাম করে গেছি। যাই হোক আমি না বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে ওকে কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি। তো ও গেল এরপরে বাথরুমে, ও বেরিয়ে টেরিয়ে আসলো, হ্যাঁ, ওয়াশরুমে ও হাত মুখ ধুয়ে বেরিয়ে টেরিয়ে এসছে। তাই এসে এবার কি করবো, আমাকে তো এই আজকেও এরকম কাটাতে হবে। তো ওই দিনটা ছিল শনিবার। তো শনিবারে ওই বেরোলাম, বেরিয়ে ওইখানে ওই বললো টালিগঞ্জের কোন গলির মধ্যে, আমি তো চিনি না কাকু, একটা মানে বজরংবলীর মন্দির আছে, সেখানে গেল, পুজো টুজো দিয়ে টিপ নিল। আবার বাড়িতে এসে দেখলাম ওই দরজার উপরে ওই টিপটা লাগালো। তো টিপটা লাগানোর পর তো যাই হোক এইভাবে ছিল। তা ও তখন বলছে যে আমার এক ইয়ে ছিল, তুই আসার আগে আমার এক বন্ধু আমার সাথে এখানে থাকতো, ঠিক আছে, আমার এক বন্ধু সে কিছুদিন ছিল, এখানে এসছিল। তো বলছে যে আমি নাকি নিজের মনে বিড়বিড় করি, আর অন্ধকারের মধ্যে থেকে নাকি আমি মানে এরকম আপনা আপনি বিছানা থেকে উঠে হেঁটে বেড়াই। আমার বলছে যে কাকু আমার তো শুনে গা হাত পা ঠান্ডা, মানে এটা শনিবারের ঘটনা বলছে। বলে আমি মনে মনে ভাবছি ভাই তুই আমাকে আগে বলিসনি কেন? তা আমি তখন বলছে, অভিজিৎ বলছে যে আমি ওকে একটা কথা বললাম যে তুই একটা কাজ করিস না কেন, এই যে ঘরটা বন্ধ রেখেছিস, যেটা তোর দাদা বৌদি থাকতেন, তোর বৌদি মারা গেছেন, তোর মা দাদা তারা তো বলেছে ঘরটা ব্যবহার করতে, ঘরটা ব্যবহার করিস না কেন, ঘরটা ব্যবহার কর। তো যাই হোক ও আর কিছু বলেনি। যাই হোক সেই শনিবার তো আমি কাটালাম। পরদিন রোববার জেঠু, এবার তো আমি তো চলে আসবো। তো ও আমাকে বলছে যে শনিবার দিন আমাকে ও বলছে যে না, আমার যখন ওই বন্ধুর সাথে থাকতাম তখন আমার যখন এরকম হয়েছিল যে অন্ধকারের মধ্যে আমি হেঁটে বেড়াচ্ছি বা আহ, মানে বিড়বিড় করছি, তখন এক তান্ত্রিকের কাছে আমি গেছিলাম, এখানে একজন তান্ত্রিক আছে গুনিয়াতে, তার কাছে গেছিলাম। তো তিনি আমাকে বলেছেন যে এটা তোমাকে মালদা থেকে কেউ ক্ষতি করেছে, তুমি তোমাদের বাড়ি তো মালদায়, তো মালদা থেকে ক্ষতি করেছে। আসলে ওই ফ্ল্যাটটা ওদের মানে বংশ পরম্পরায় ঠাকুমার ছিল, সেখানেই ওই ফ্ল্যাটটা আর কি উঠেছে 10-12 বছর আগে। তো 4 তলা ফ্ল্যাট, যাই হোক। তো বলছে যে তান্ত্রিক বলেছে এটা মালদা থেকে তোমাকে কেউ কোনো ক্ষতি করেছে, তবে তোমার কোনো ভয় নেই, তোমার সাথে একজন আছে যে তোমাকে রক্ষা করে। সে কে? সে নাকি ওর আগের জন্মের বিবাহিতা স্ত্রী, সে নাকি বলছে সে নাকি আমাকে রক্ষা করে, এটা অভিজিৎকেও বলেছে। এবং যেদিনকে ও বলছে যে আমি পৌঁছেছি, তো তো যেদিনকে গেছি, তো ওই উত্তম কুমার থেকে আমি যেন ওখানে অটো ধরে আমি তো বেহালার দিকে যাব। এইবারে ও আমাকে বলছে, অভিজিতের সেই বন্ধু অভিজিৎকে বলছে, জানেন ওদের বাড়ির প্রবলেমগুলো বলেছে আমার সঙ্গে, এরম এরম হয়, অমুক হয়, তো শুনেই তো ওর আত্মারাম খাঁচা। তখন আবার বলছে যে জানিস তো আমাদের এই যে আমরা যাচ্ছি না, আমাদের পিছন পিছন কিন্তু আসছে, আমাদের পিছন পিছন আসছে।
তবে কোনো ভয় নেই, রক্ষাকর্তা আছে একজন। তারপরে অভিজিৎকে এই ঘটনাটা বলে যে এই ব্যাপার, আমি এরকম নাকি ঘুমের চুলে হাঁটতাম, নিজের মনে বিড়বিড় করতাম, আমার সেই বন্ধু বলেছিল, তখন এক তান্ত্রিকের কাছে গেছিলাম, সে বলেছে তোমাকে মালদা থেকে কেউ ক্ষতি করেছে, মালদা থেকে ক্ষতি করেছে, এবং তোমাকে মানে একজন রক্ষা করে, সে তোমার আগের জন্মের স্ত্রী। আমি জানি না এর ইয়েটা কি। তাহলে যেটু এবারে তো আমার আসার দিন রোববারে আমি বাথরুমে ঢুকেছি, ঢুকে আমার তো সেই মানে কি বলবো আপনাকে, মানে হৃদকম্প অবস্থা, যে কি দেখবো কি না দেখবো। তো যাই হোক, রোববার দিন কিন্তু যেটুকু কিছু হয়নি, স্বাভাবিক দরজা যেরকম এরকম একটু ওই বাথরুমে থাকলে পরে বাইরে ডাইনিংয়ে পাখা টাকা চললে পরে যেরকম একটু নড়ে টড়ে বা একটু সিটকিনিটা এ করে, ওটা নর্মাল ব্যাপার, কিছু কিন্তু সেদিন আমি দেখিনি। তো ওকে আমি না কিছু বলিনি যেটু, কারণ আমি চাইছিলাম যে ও মালদা আসুক, মালদা আসলে ওর থেকে আমি শুনবো। এটা জুলাই মাসের ঘটনা, আমি জুলাইতে গেছিলাম। হুম, মানে যখন ও ঘটনাটা আমাকে পাঠিয়েছে তখন জুলাই মাস ছিল, ঘটনাটা অনেক আগেকার, অনেক দিন আগের পাঠানো, ঘটনাটা আমার বলা হয়নি। তো বলছে যে ও পুজোয় আসবে, তখন আমি ওর থেকে মানে শুনবো। ওখানে ও একটা চাকরি করে, মানে ইভেন্ট ম্যানেজমেন্ট বা কিছু এই সমস্ত নিয়েও আছে ছেলেটি। তো বলছে যেটু ও যখন আসবে তখন আমি এটা শুনবো। আর একটা কথা আপনাকে বলতে আমি ভুলে গেছি, যে যে দিন আমি চলে আসব, অর্থাৎ রোববার আমি চলে আসব, আমি কিন্তু শনিবার রাতে, ধরুন ও সেকেন্ড ফ্লোরে থাকে, তার উপরে দুটো ফ্লোর আছে, আমি কিন্তু ছাদের দৌড়োদৌড়ির আওয়াজ পেয়েছি। আমি ছাদের পরে দৌড়োদৌড়ির আওয়াজ পেয়েছি, যেটুকু কেউ যদি হাঁটে, হাঁটাচলা করে, শব্দ হয় না ওই রকম। আপনি বললে বিশ্বাস করবেন না, ধূপ ধাপ, মানে পুরো কেউ দৌড়ে বেড়াচ্ছে ছাদে, এরকম আওয়াজটা কিন্তু আমি পেয়েছি। তো যাই হোক, রোববার দিন ও আমাকে মানে ওই ইয়েতে নেতাজি সুভাষে ও আমাকে ট্রেনে ছাপিয়ে দেয়। ওখান থেকে আমি শ্যামবাজার আসি, শ্যামবাজার থেকে বাস ধরে আমি কলকাতা, এবং কলকাতা থেকে বালুরঘাট এক্সপ্রেস ওই 12:55 ছাড়ে, ওই ট্রেনে আমি গেছি। আমি জানি ঠিকই বলেছে, 12:55 ছাড়ে, ওই 7টা নাগাদ বোধহয় মালদা পৌঁছে যায়, বলে ওই ট্রেনে আমি পৌঁছাই। তা এই ঘটনাটা আমি আপনাকে বলেছিলাম, কিন্তু আপনি কিন্তু বলেননি এখনো। তা দেখুন, এই সমস্ত না সেই কবর খুঁড়ে বের করার মতো, আমাকে অনেকখানি ঘাঁটতে হয়, মানে কোন কোনগুলো আমার বাদ গেছে, কোন কোনগুলো আমি বলিনি। দেখুন, মালদা থেকে ওর বন্ধুর সাথে একটু মানে কথাবার্তা বলবে, একটু ঘুরবে টুরবে কলকাতায়, ও তো সবটা চেনে না। তো সেই জন্যই আসা ওর। এসে একটা কীরকম একটা তিক্ত অভিজ্ঞতা, যে একটা সিট কিনি বাথরুমে, টাকাস। তা ও আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি এটা কিসের থেকে হতে পারে বা কি হতে পারে। দেখুন, আমি জানি না, কারণ মেবি ওর যে দাদার যে বউ, তার যে স্পিরিটটা ওই ঘরটার দরজাটা খোলে না, থাকতে পারে, এখনো থাকতে পারে, হতে পারে, তবে ক্ষতি বিশেষ হয় না। তবে এই ছেলেটা যে প্রসেস, সেটা আমি কিন্তু মানে অভিজিতের কথা আমি বলছি। অভিজিৎ, তুমি আমার কাছে জানতে চেয়েছো যে কি হতে পারে। দেখো, মানে সেই একটা ঘটনা তোমাদের আমি বলেছিলাম, যে সি ইজ পসেসড বাই সামওয়ান। এখানে আমি বলছি হি ইজ পসেসড বাই সামওয়ান, মানে কারুর দ্বারা ও কিন্তু আক্রান্ত হয়ে আছে, মানে কেউ ওর পরে চেপে আছে। এটা আমি তোমাকে একদম নিশ্চিন্ত হয়ে বলে দিলাম, যদি এই ঘটনাটা হয় তাহলে ওর পরে কেউ আছে, এটা তুমি জেনে রাখো। এটা কি হতে পারে তুমি আমার কাছে জানতে চেয়েছিলে, আমি তোমাকে বলে দিলাম, কারণ আমি গড়িয়াহাটের একটা ঘটনা আমি শুনেছিলাম, এবং সেখান থেকে যখন সেই সাইকিয়াট্রিস্ট সেই ইয়েকে পাঠালেন, মানে বললো এইটাকে, একে ট্যাবলেট দেওয়া, এইটুকু মেয়েকে আমি ক্লাস 8-9-এ পড়ে, ওকে আমি মানে ইয়ে ট্যাবলেট দেবো কেন? ওগুলো খেলে ড্রাইজিনেস আসে, তার ডাউজিনেস হয়, তারপর ঝিমানি ঝিমানি ভাব হবে। একটা সবল সচল মেয়ে, ওর এসব কিচ্ছু নয়, মানে শি হ্যাজ কমপ্লিটলি রাইট, অ্যান্ড শি হ্যাজ নো অ্যাবনর্মালিটি। হ্যাঁ, ইয়োর চাইল্ড ইজ কোয়াইট নর্মাল। আপনি কেন এই সমস্ত ওষুধগুলো আপনি দেবেন? আপনি করুন। তারপরে ওই ভদ্রলোক সেই ভদ্রমহিলার কাছে পাঠিয়েছেন, যিনি সার্কুলার রোডে থাকেন। আমি ভিডিওটা এখানে আছে, শুনে নেবেন। এবং তখনই মহিলা বলেছিলেন এটা স্কুল থেকে এসছে, এবং আপনি তো স্কুলে যে জিজ্ঞাসা করতে পারবেন না, অত বড় স্কুল নাম করা, আপনি খোঁজ নিন তলে তলে। এবং ভদ্রলোকের একটু রাজনৈতিক ইনফ্লুয়েন্স ছিল, তলে তলে খোঁজ নিয়ে জেনেছিলেন যে একটা 12 ক্লাসের ছাত্রী, সে বাড়িতে হ্যাংড হয়েছিল। তার অনেক বুজুম ফ্রেন্ড ছিল, সে কিন্তু কাউকে ধরেনি, সে কিন্তু এই মেয়েটাকে ধরে নিয়েছিল।
এবং ওই মেয়েটা বলতো না, আমার বন্ধু বাড়িতে আসে, রোজ আমার সাথে কথা বলে, বলে দেখুন এখানে ভিডিওটা আছে। তো যাই হোক, অনেকে আমাকে বলেছেন যে ভিডিও একটা স্কোর, এই মানে স্কোরিং নাম্বার দিতে, তারা অনেকে বলছেন যে একটা শুনছি, শুনতে শুনতে পরে সেটাকে আর খুঁজে পাই না, পরে যখন শুনবো ভাবে। তো চেষ্টা করবো ওই ইয়েটা একটা দিয়ে দিতে, ঠিক আছে? তো আমি অভিজিতের ঘটনাটা বললাম, জানি না কতটা গুছিয়ে বলতে পারলাম, তবে মানে চেষ্টা করলাম, এই আর কি। তো এইবারে বলি, এই আরেকটি ছেলে কিন্তু অনেক দিন আগে আমাকে ঘটনাটা পাঠায়। এর নাম অনিরুদ্ধ। তো অনিরুদ্ধ একটু তাড়াতাড়ি করে, একটু হড়বড় করে, মানে ওর যে, দেখুন সবার তো কথা বলে, আমি যেমন ধরে ধরে আস্তে আস্তে বলি, অনেকে আমাকে অডিও পাঠায় আস্তে আস্তে ধরে ধরে, কিন্তু ওর কথা বলা কোনো কোনো জায়গায় সব পরিষ্কার আছে, কিন্তু কয়েকটা জায়গায় আমি গ্রামের নাম বা এগুলো আমি কিন্তু বুঝতে পারছিলাম না। এবং কোনো গাছের নাম সেটা আমি বুঝতে পারছিলাম না। তো শুনুন, এটা হচ্ছে, এই ঘটনাটা হচ্ছে গুসকরা আর পিচকুড়ি। হুম মানে আমি একটু বলে দিই আপনাদের ঘটনাটা। যাকে নিয়ে, তার নাম হচ্ছে অজিত বাবু। একে অজিত জেঠু বলে। ঘটনাটা 2006 সালে। এটা হচ্ছে আহ, মানে এটা হচ্ছে আপনার গুসকরার পিচকুড়ির মাঝে একটা গ্রাম আছে, পরশুরামপুর। যারা ইউটিউব শুনছেন বা যারা ওই অঞ্চলে থাকেন আমাকে জানাবেন যে ঠিক আছে। পরশুরামপুর, তা 2006 সালের ঘটনা। তখন এই ছেলেটি অনিরুদ্ধ কিন্তু ছোট, এর বাবা অ্যালোপ্যাথি ডাক্তারি করে, এবং গুসকরা রেল লাইনের মানে ওই পূব পূব দিকের কিন্তু ডিসপেন্সারি। একদিন তা ইনি তো সাইকেলে যাতায়াত করতেন, এবং 2006 সাল, এখন ধরুন 2025, 2006 সালে এই সমস্ত এই পরশুরামপুর বা যেটাই বলুন, বা ঘুষকরা টুসকরা অনেকটা, মানে আমি জানি না, যারা ওখানে আছেন তারা কমেন্টে জানাবেন যে একটু ইন্টিরিয়ারে বা ভিতরের দিকে কতটা নির্জন বা কতটা আছে আমি জানি না, বলতে পারবো না। তবে আমার তো মনে হয় যথেষ্ট নির্জন, এবং একটু ইন্টিরিয়ার এলাকা, একটু গ্রাম্য পরিবেশ, জানি না, আমি বলতে পারবো না। তো ঘটনাটা অজিত বাবুকে নিয়ে। এই অনিরুদ্ধর বাবার নাম হচ্ছে পার্বতীনাথ নিয়োগী। আমি পরিষ্কার নামটা বলে দিলাম, আমি ওনার নামটা নিলাম, উনি ডাক্তার। তো ঠিক আছে। এই পার্বতীবাবু একদিন করেছেন কি, ওই মানে যেহেতু ডিসপেন্সারি থেকে ফিরতে রাত হয়, তো সাইকেল নিয়ে যান, তো তা উনি বলছে, অজিত তুই আমার সাথে চল। অজিতকে নিয়ে যেতেন। আর এই অজিত বাবুর খুব ড্রিঙ্ক করতেন, ঠিক আছে, ড্রিঙ্ক করতেন। এখন দেখুন, আপনি না গ্রামে গঞ্জে, হ্যাঁ, যেখানে যারা নাকি নেশাখোর, মানে যারা, মানে মদ না হলে চলবে না, ঠিক এইরকম যারা আছে, তারা কিন্তু জাহান্নাম থেকে মদ খুঁজে আনবে। যে কোনো জায়গায় আপনি নিয়ে যান এদের, ঠিক আপনাকে ওই ঠেক খুঁজে বার করে দেবে। হুম কোথায় কোথায় হয়। তো যাই হোক, একদিনকে অজিত বাবুকে বলছে, অজিত তুই আমার সাথে চল, ওই আমি ডিসপেন্সারি করে আসবো, আমার তো 11টা বেজে যায়, একা একা। তার মানে নিশ্চয়ই খুব নির্জন নিরিবিলি। তারপরে ওনার পকেটে ধরুন যারা ভিজিট টিজিট দেয়, ভিজিটগুলো তো থাকে। তাই অজিত জেঠুকে নিয়ে গেছে। এবারে গিয়ে ওই ডিসপেন্সারির পাশে না একটা বাঁশের মাচা আছে। ওই বাঁশের মাচার পরে অজিতবাবু বসে আছে। বসে আছে, বিড়ি সিগারেট খাচ্ছেন টাচ্ছেন। এবার আমি বলেছি যে মদ খুললো, মালের ঠিকানা ঠিক খুঁজে নেবে, মানে মদের ঠিকানাটা কোথায় আছে। এবার ঠিক খুঁজে নিয়েছেন, এবং সেখানে গিয়ে রীতিমতো পান করেছেন। তো পান টান করে কোনো একটি লোক, সে আবার বাড়ি থেকে ওই শুকনো লঙ্কা ভেজে, মানে আলুর চাট বানিয়েছিল, আলু আলু সিদ্ধ মতো এরকম একটা চাট বানিয়েছিল, ওটা দিয়ে খাওয়ার জন্য। তো সেটা খেয়েছেন হাত দিয়ে তুলে তুলে। এবার হাতে তো লেগেছে। এবার মদ টদ খাওয়া তো শেষ হয়েছে। ওখানে একটা কলপাড় ছিল, ওই কলপাড়ে হাত ধুতে গেছে, কলপাড়ে হাত ধুতে গেছে। এবার হাত ধুয়ে আসার পরে ওই মাচা এসে বসে, পাশে একটা আকড় গাছ ছিল। এবার আকড় গাছটা কি কিন্তু আমি জানি না, ও বলছে কাঁটাওয়ালা গাছ ওটা। ওই পাতা, মানে গরুতে যেরকম খায় দেখেছেন, গরুতে এরম জিভ এরম বার করে দিয়ে তারপরে হামড়ে হুমড়ে খায়, ওইরকম ভাবে ওই আকড় গাছের পাতা ছিটছে আর খাচ্ছে অজিতবাবু। আকড় গাছের পাতা এরকম ছিটছে আর খাচ্ছে, মানে সে, মানে গরু ছাগল ওইরকম ভাবে খায় না যেভাবে পাতা খাচ্ছে। এবার তো পার্বতীবাবু এসে বাইরে এসে দেখছেন যে জটলা আশেপাশে, মানে গ্রাম্য পরিবেশ, তাও দু চারজন এসে তারা জড়ো করেছে, কি এরকম ভাবে পাতা খাচ্ছে কেন। এবার
পার্বতীবাবু বেরিয়ে দেখছেন যে এ তো সাংঘাতিক অবস্থা। হুম। উনি ডাক্তার হলেও হাজার হলেও তো গ্রামে থাকেন। তো উনি বলছেন যে এই তোর কি হয়েছে? সে এমন ঠেলা ধাক্কা দিচ্ছে, তখন উনি ওখানকার যে আশেপাশের লোকজন আছে তাদের বললেন যে আপনারা একটু আমাকে হেল্প করুন তো, একে তো বাড়ি নিয়ে যেতে হবে, তাহলে তো মানে মুশকিল হয়ে যাবে। ওকে আমি আমার পাহাড় দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম, যে কি হলো এরকম। সে বলছে যে এমন নাকি তার গায়ে যে ওর ৫-৬ জন তাকে জড়িয়ে ধরছে, ও ছিটকে ফেলে দিচ্ছে। মানে মনে হচ্ছে ওর গায়ে ১০০ লোকের শক্তি, ছিটকে ছিটকে ফেলে দিচ্ছে। তারা তো কোনো রকমে তাকে সেই বেঁধে ছেড়ে সেই ইয়েতে নিয়ে এসছে, সেই পরশুরামপুরে। সেখানে এসে সে ওইরকম করছে। কোনো রকম একটা ঘরের মধ্যে রেখে তো তাকে বন্ধ করে রাখা হলো। পরের দিন আবার সব গ্রামের লোকেরা নিয়ে গিয়ে ওই ভেদিয়া বলে একটা জায়গা আছে, ওটা বোধহয় ইয়ের পরে পরে, ওই আমি বলে দিচ্ছি আপনাদের কোথায় আছে, আমি লিখে রেখেছি একটু। এটা হচ্ছে পরশুরামপুর, পিচকুড়ি একটা জায়গা, সেই ভেদিয়াতে নিয়ে গেছে। তো ভেদিয়া বলে যে জায়গাটা আছে, ওইখানে নিয়ে গেছে। ওটা বোধহয় ওদের গ্রামের আগে পড়ে। তো সেই ভেদিয়াতে নিয়ে গিয়ে সেখানে তান্ত্রিক আছে, সেই তান্ত্রিককে দেখি, সে বলছে যে একে তো ধরেছে। তো যাই হোক, সেই তান্ত্রিক ছাড়িয়েছে। এবার অজিতবাবু যখন ধাতস্থ হয়েছে, তখন অজিতবাবুকে জিজ্ঞাসা করছে যে কি হলো, তোমার কি হয়েছে। পার্বতীবাবু জিজ্ঞাসা করেছে, তখন বলছে যে আমি এরকম মদ খেয়েছিলাম, একজন এরকম বেশ আলুর চাখনা এরকম নিয়ে এসছিল, তা সেটা খেয়েছি, তা হাতে লেগে আছে, কলে হাত ধুতে গেছি, এরপর আমার আর কিছু মনে নেই, আমি কিছু জানি না। বুঝুন, তাহলে নেগেটিভ এনার্জি নেই বা কাউকে অ্যাটাক করে না, এটা কি করে সম্ভব হতে পারে? তাহলে এই অজিতবাবুর কি করে হলো? অজিতবাবু তো হওয়ার কথা না, হয়ে গেল। তো দেখুন, এইগুলো হচ্ছে ঘটনা। তা ও আমাকে অনিরুদ্ধ, ছেলের নাম অনিরুদ্ধ, অনিরুদ্ধ এখন কিন্তু ওর বাবার সাথে, বাবা ছেলে একসাথে প্র্যাকটিস করে, ঠিক আছে? হ্যাঁ, একই ডিসপেন্সারিতে বসে কিনা জানি না, আলাদা ডিসপেন্সারিতে বসে, কেন ওর গলাতে আমি স্টেথও দেখেছি। তো যাই হোক, আমি অনিরুদ্ধর ঘটনাটা বললাম। তো অনিরুদ্ধ বলছে আমাদের গ্রামের কিছু ঘটনা আছে যেহেতু আমি আপনাকে পাঠাবো। তা এগুলো না আমার সব হোয়াটসঅ্যাপে ছিল, আমি অনেকদিন আপনাদের বলিনি। দীর্ঘদিন বাদে আমি এই খুলে নিয়ে বসেছি। হ্যাঁ, কারণ ঘটনার তো দেখুন, ঘটনার তো সবসময় অনেক সময় আকাল পড়ে যায়, আকাল। কি বলবো আপনাদের? তা যেটা বলে আপনাদের আনন্দ দেওয়া যায়, বা যে ঘটনাটা আমার মনে হয়েছে হ্যাঁ এই ঘটনাটা হলেও হতে পারে। দেখুন, অভিজিৎ মালদা থেকে এসেছিল তার বন্ধুর বাড়িতে, সেখানে সে কি এক্সপিরিয়েন্স করে গেছে আমি আপনাদের বললাম। অবিশ্বাস্য কিছু না, একদম ঠিক। এই অজিতবাবুর অবস্থাটা দেখুন, ঠিক আছে? হ্যাঁ, তো এই পরশুরামপুরে এই অজিতবাবুর ঘটনা শুনুন। দেখুন, এগুলো তো মানে পরিষ্কার হাতের পাঁজি মঙ্গলবার হয়ে যাচ্ছে। তো চলুন আমি এবারে পরের ঘটনায় যাই। এই ছেলেটির নাম, ডাকনাম হচ্ছে বাবু, এই আমেদাবাদে থাকে, আমি নিক নাম নিলাম। এর বাড়ি হচ্ছে বাগনানের বাঙালপুর। এবারে এর বাবা মা থাকে হচ্ছে সুরাটে, ঠিক আছে? বাড়িতে মাসি শাসন করার মতো, কাকিমা আছে, কাকিমা অত বেশি শাসন করে, মাসি বেশি। আর পাশের বাড়ি ওই ছোট মা, বড় মা, মানে জেঠু, যে ওর যে হয়, জ্যাঠতো ভাই, এরকম এরা থাকে। আর এই বাড়িতে মাসি, কাকিমা, এরা সমস্ত সব রয়েছে। ছোট মাসি, কাকিমা, এরকম। এদের মধ্যে এই ছোট মাসি কিন্তু এই শাসনকর্তা, মানে এদের এই অল্পবয়সী ছেলে মেয়েদের শাসন তর্জন করেন। তো এবারে এই বাবু তো বাড়িতে এসছে আমেদাবাদ থেকে। এবার ওর যে ছোট ভাই শান্তনু, সে আইটি সেক্টরে কাজ করে। পাশে যে জ্যাঠার ছেলে, তাকেও, সেও ভাই, সেও আইটি সেক্টরে কাজ করে, ওর নাম হচ্ছে পল্লব। হুম। তো এইবারে এসে ঠিক করেছে, এই শান্তনু বিয়ে করেছে, 1 বছর খানেক হয়েছে, এর ছোট ভাই। ওর নাম হচ্ছে মালা চক্রবর্তী, এদের পদবী চক্রবর্তী। তো আসার পরেই এখন দাদাকে পেয়ে গেছে, তিনজনই মানে অল্প বয়সী। তাই প্রস্তাব দিয়ে বসে আছে যে দাদা দাদা চলো পিকনিক করে আসি। কোথায়? হরফবাঁধের ওখানে। হরফবাঁধ যারা ওইদিকে থাকেন বাঙালপুরে জানাবেন আমাকে যে হরফবাঁধটা কোথায়। হরফবাঁধের ধারে ওখানে যেতে একটা শ্মশানও পড়ে, পিকনিক করতে হবে।
তো বলছে যে বাঁধের ধারে ওইখানে তো একটা শ্মশানও আছে, আর দিয়ে যেতে পারলে তো তোর কিছু হবে না, চল। মানে ওই ওর ভাই বউয়ের মানে উৎসাহ আরো বেশি, আরো একটা স্কুটি আছে, বুঝলেন তো। তা বলছে যে ওখানে একটা দাদুর দোকান আছে ওই হরপ্পাদের কাছে, ওই দাদুর রান্নার হাত খুব ভালো। তা সকালবেলায় গিয়ে ওই ওর ভাই আর ভাই বউ স্কুটিতে গিয়ে দাদুকে রাজি করিয়ে এসছে। বললো এবারে রাজি করিয়ে বাড়িতে এসছে, এবার আমি আর ভাই ওই মটন টটন কিনে পেঁয়াজ আলু রসুন আদা তেল মশলা সব কিনে দাদুকে দিয়ে এসছি, রাত্রে যাবো। সন্ধ্যেবেলায় বাড়িতে মিথ্যা কথা বলেছে, বুঝতে পেরেছেন। সন্ধ্যাবেলায় বাড়িতে তিনজনই ডান্সরা মিথ্যে কথা বলছে, বলছে উলু বেরিয়ে যাচ্ছি, ওখানে এই কালী মন্দিরে পুজো দেবো, আর রাত্রে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরবো। বুঝুন অবস্থা, প্ল্যানটা কি। মানে সেই প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি করতে শুরু করেছে। তো এরা গেছে, হ্যাঁ, প্রথমে বললো আমাকে নিয়ে ওখানে পৌঁছে দিয়ে এসছে। স্কুটিতে তো তিনজন হচ্ছে না, আমাকে নিয়ে পৌঁছে দিয়ে এসছে ভাই। তারপরে ওর বউকে নিয়ে গেছে, ওই মালাকে নিয়ে যেয়ে ওইখানে ওরা ওইখানে পিকনিক করছে। এবার ঢাকের আওয়াজ আসছে কোথার থেকে। তো তখন এই বাবু বলছে যে ভাই আজকে কিন্তু ঘোর অমাবস্যা, হ্যাঁ দিনটা রোববার ছিল, ঘোর অমাবস্যা, আম, তো এই মাংস খাওয়াটা কি ঠিক হবে এই বাঁধের ধারে বসে, সামনে শ্মশান? তারপর জানে দোষ, ওর ভাই বলছে দোষ, ওইগুলো ছাড়তে, ওইগুলো কিছু মনে হয় নেই, ফালতু। তারপরে দাদু মানে দারুণ রান্না করেছিল, বলে তিনজনে মিলে ওখানে বসে খেয়েছি। এবং জানেন সেই পিকনিকের ছবি আমাকে পাঠিয়েছে, রাতের বেলায় ওরা যে পিকনিক করছে তার ছবি আছে আমার কাছে, একটা না কয়েকটা আছে, কোথায় কি হয়েছে। যার জন্য আমি আপনাদের কাছে ঘটনাগুলো তুলে ধরি, ঠিক আছে। ওরা পাঠিয়ে দেয়, যারা ঘটনা বলে তারা যে এমন না, সবাই পাঠায় না, তবে কেউ কেউ তার ডকুমেন্টসটা আমাকে পাঠায়। তো যাই হোক, এবারে সেই দাদুর হাতে রান্না চমৎকার, এটা তো খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার সাথে সাথে 11টা। এইবারে প্রথম ঠিক হলো যে ওর ভাই বউকে নিয়ে আগে বাড়িতে পৌঁছে দিয়ে আসুন। বলে আমি এখানে 10 মিনিট বসবো, বাবু বলছে 10 মিনিট বসছি, তুই নিয়ে বলে ওই হরফ বাজার থেকে আমার বাড়ি 10 মিনিট। তা দেখুন স্কুটিতে 10 মিনিট মানে কিন্তু অনেকটা দূর, বোঝা গেল। আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, মানে স্কুটিতে 10 মিনিট মানে ভাই অনেকটা দূর। যাই হোক, এবার ভাই স্কুটি আর স্টার্ট করতে পারছে, যতবার কিক করছে ফেল, কিছুতেই স্টার্ট আর হয় না। তারপর বলছি কি রে, ব্যাটারি ব্যাটারি বসে গেল নাকি? বলে দোষ এই যে নতুন গাড়ি, ব্যাটারি তো বসবে না, হ্যাঁ, ব্যাটারি বসার তো কোনো কারণ নেই। তাহলে কি হলো? বলছে এ তো ঠেলে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তখন বলছে ওই ওই জায়গাটা ছিল মানে ঢালাই করা রাস্তা, পিচ রাস্তা নয় কিন্তু, বাঁধের ধার দিয়ে। তো বলছে যে আমি সামনেটা ধরে গাড়িটাকে টানছি, আর পিছন দিক দিয়ে ভাই ঠেলছে, আর পিছনে ভাই বউ রয়েছে। তা বলছে হঠাৎ একটা জায়গায় এসে বলছে শ্মশানটা যখন ক্রস করেছি, তখন আমি বলছি এই আমি আর পাচ্ছি না, ভাইকে বললাম তুই এবারে সামনেটা টান, আমি পিছন দিক দিয়ে ঠেলি। তো ভাই সামনে গেল, সামনে যে ও গাড়িটাকে টানছে আর আমি পিছন দিক ধরে ঠেলছি, আর পিছনে ভাই বউ আসছে। বলে ঢালাই রাস্তা কাকু, মাঝখানে না মানে রাস্তাটা ভেঙে চুরে গেছে, ওইখানে আমার ভাই বউ পড়ে গেল। আর সে পড়ে গিয়ে তার পায়ের বুড়ো আঙুলের নখটা পুরো উপড়ে গেছে, আর চিৎকার করে উঠেছে ব্যথায়। দেখছি রক্ত মানে পুরো ভেসে যাচ্ছে, মানে এত রক্ত বেরিয়েছে। বলে আমার ভাই তাড়াতাড়ি ওকে তুললাম, তুলে বলে ভাই পকেট থেকে রুমাল বের করে সেই জায়গাটাকে বেঁধে দিল। প্রথমে বেঁধে দিয়ে ও তো আর যন্ত্রণায় থাকতে পারছে না। এবার কি করি, ওকে ধরে সেই স্কুটিতে বসিয়েছি, বসিয়ে দুজনে মিলে ঠেলছি, জানেন। ও একজন সামনে আর আমি পিছন দিক দিয়ে ঠেলছি, কারণ ওর তো পায়ে যন্ত্রণা হচ্ছে আমার ভাইকে। করে যখন বাগনানের কাছে পৌঁছেছি তখন দেখছি একটা টোটো যাচ্ছে। এই টোটো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সে টোটোওয়ালাকে তো কোনো রকম দাঁড় করিয়েছে। টোটোওয়ালা প্রথমে একটু ঘাবড়ে গেছে, অত জোরে ডাকাতে। তারপরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে হঠাৎ পায়ের দিকটা কি বলছে, এ কি, এটা কি করে হলো? তখন বলছে এই তো এরকম ওই ঢালাই রাস্তা, সেখানে কোথায় কি খুঁড়ে খেড়ে রেখেছে, সেখানে পড়ে গিয়ে দেখো না পায়ের নখটা উঠে গেছে। বলে শিগগিরই একজন আমার সাথে চলুন, টোটোতে উঠুন, ওনাকে আগে হাসপাতালে নিয়ে যান। তাহলে ভাই বউকে নিয়ে হাসপাতালে গেল, আর আমি ওই
স্কুটি হাঁটাতে হাঁটাতে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে, হ্যাঁ, বাড়িতে আসার পরে বাড়িতে তো সব শুনেছে। এইবার ঝাড় কাকে বলে, পরের দিন সকালে বলছে একদম ঝড় বয়ে গেছে, ঝড়। বলছে আমার বৌমার বাড়ি থেকে, মানে আমার ভাই বউয়ের বাড়ি থেকে তারা খবর পেয়ে চলে এসছে। তারা খবর পেয়ে চলে এসছে যেরকম পায়ের এই অবস্থা, এরকম হয়েছে। কারণ তারা তো খবর দিতেই হয়েছে। তারা মেয়েকে বাড়ি নিয়ে গেছে যে দুদিন আমাদের ওখানে থাকুক। হ্যাঁ, এবার ভাইও দুদিন, যে তার বউয়ের এরকম হয়েছে, ও দুদিন অফিস ছুটি নিয়েছে, আরো দুদিন। এইবারে আমার মাসি, ছোট মা, পাশের বাড়ির বড় মা, সে মানে সব একসাথে লেগে গেছে যে তোদের তোদের আক্কেলটা কি? হ্যাঁ, যে তোরা গতকাল ভরা অমাবস্যা ওই শ্মশান পার হয়ে ওই হরপের বাজারে তোরা কোনো মটন খেতে গেছিলি, মটন রান্না করে। হ্যাঁ, তোর তো সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে, ওরা প্রচুর ঝাড়খেরা। আর মাসি তো আমি বলেছি, মাসি শাসনকর্তা, মাসি মাকে ফুরাটে ফোনে সব জানিয়ে দিয়েছে। আর ফলে কি জানেন তো, মা তো গভীর চিন্তায় পড়ে গেছে। বলে এরপরে কি হলো জানেন কাকু, আমি তো এসছি ছুটিতে, আমি ঘরে বসে টিভি দেখছি। এর পরের দিন, জাস্ট পরের দিন কি হয়েছে শুনুন। বলে আমি তো ঘরে বসে টিভি দেখছি। এবার টিভি দেখতে দেখতে বলে রাত কটা বাজে, 1টা বাজে। বলে আমার ভাই বউ, ভাই বউ যে ঘরে শোয়, ভাই একা সে ঘরে শুয়ে আছে, বউ তো বাপের বাড়িতে। হঠাৎ বিকট চিৎকার ভাইয়ের। আমি ছুটে গেছি। আমি কি হলো রে? দরজার ঠেলে ঘরে ঢুকেছি, কি হয়েছে রে? তখন ও উঠে বসেছে। উঠে বসে বলছে, আরে আমি আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি। বলছে কেন? বলে আমি শুয়ে আছি, মনে হচ্ছে আমি কাউকে দেখতে পাচ্ছি পাশে। আমি না চোখ খুলেছি, দেখছি একটা বীভৎস মুখ। হ্যাঁ, সেই দাদা তোকে বললে বিশ্বাস করবি না, ওই যে চিতায় যখন পোড়ায় না, সেই পোড়া মুখের যেরকম ইয়ে, সেই রকম। বলছে কি যে এই আমাদের হাড় দিচ্ছিস কেন? মাংস দে না, মাংস দে না, এই হাড় দিচ্ছিস কেন? মাংস দে না। হ্যাঁ, বলে আমি আর থাকতে পারিনি। আমি বলছে কি বলে এই, তখন ওই বাবু বলছে তুই স্বপ্ন দেখেছিস। বলে আরে, ভাই বলছে আরে স্বপ্ন তো মানুষ ঘুমিয়ে দেখে, আমি তো ওটা দেখার পর আমি যে চোখ খুলেছি, আমি চোখ খুলে পরিষ্কার দেখেছি। বললো সে কি বিভৎস মুখ, তুই চিন্তা করতে পারবি না, কি বিভৎস মুখ তুই চিন্তা করতে। বললো গেল তো এই পরদিন সকালবেলা, বলে বাড়িতে না, মানে কাকচিল বসে দায় হয়ে গেল। মানে এমন অবস্থা হলো জানেন, সবাই একযোগে আমাদের মানে মানে বকাঝকা শুরু করলো, একযোগে বকাঝকা শুরু করলো যে তোরা পেয়েছিসটা কি? হ্যাঁ, কেউ রাত্রি চিৎকার করে উঠছিস, ঘুমোতে পারছিস না, বিভৎস মুখ দেখছিস। একজনের পায়ের নখ উপড়ে গেল। তোদের কে বলেছে পিকনিকে যেতে? হ্যাঁ, আর সেটা বলবি, সেটা বাড়িতে জিজ্ঞাসা করবি তোরা একবার। তো যাই হোক, এগুলো তো হলো। বললো কাকু এরপরে ঘটলো আমার সাথে ঘটনা। তো বললো আমার সাথে ঘটনাটা কি ঘটলো জানেন? আমি পরে একদিনকে আমি বাগনানে গেছি, ঠিক আছে। এবার বাগনান থেকে বাড়ি ফিরবো, প্রথমে বাঙালপুর মোড়ে আসলাম। বাঙালপুর মোড়, পানবাজার, বেলতলা, তারপরে ওটা যে ভুয়ারা, যা চলে আমি গোল 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 ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, মানে বাঙাল মোড় থেকে আমি নিয়েছি, সেখান থেকে আমি পানবাজার, বেলতলা, ভুয়ারা, মানে আমি খালি গোল গোল ঘুরছি। মানে যেখান থেকে আমার ছোটবেলা থেকে হাতের তালুর মতো চেনা, যেখানে আমি জন্মেছি, খেলা করেছি, করেছি, সে রাস্তা আমি চিনতে পারছি না, খালি ঘুরে যাচ্ছি। মানে কোন অশরীরী বা কিছু আমাকে সবটাই ভুলিয়ে দিয়েছে। আপনি বললে বিশ্বাস করবেন না কাকু। লাস্টে আমি এক জায়গায় দাঁড়াই, দাঁড়িয়ে আমার সেই যে পাশের বাড়ির যে জ্যাঠা আছে, সেই জ্যাঠতো ভাইকে আমি ফোন করি। ফোন করে ওকে গুগলের আমি লোকেশন সেট করি, আমি ওখানে আছি, তুই আয়, আমার শরীরটা খারাপ। সে গুগল লোকেশন সেন্ড করে বলো কেন তোর কি হয়েছে? বলে তুই আয় না, আমার শরীরটা খারাপ, তুই আয়, আমি এই জায়গাতে। লোকেশন সেন্ড করে দিয়েছে কোথায় আছে। তো ও আসে, এসে বলছি কি হয়েছে তোর? তুই বলছি শরীর খারাপ। বলে তোর কাছে জল আছে ইয়েতে, মোটর বাইকের ইয়েতে? তো বলছে হ্যাঁ এনে জল খা। তারপরে জল খেয়ে নিয়ে আমি বলছি যে কিচ্ছু হয়নি, তুই চল, তুই আগে আগে বাইকটা নিয়ে চল, আমি পিছন পিছন যাচ্ছি স্কুটিটা নিয়ে। বলে ও আগে বাইক নিয়ে চললো, আমি পিছন পিছন
ও স্কুটি নিয়ে তারপরে আমি বাড়ি ঢুকি। বাড়ি ঢুকে বলছে যে আমার যে ওই যে পাশের বাড়ির যে বড় মা আছে, বড় মাকে আমি সঙ্গে সঙ্গে ডাকলাম। আমি, বড় মা তুমি শিগগিরই আসো, আমার এইরকম এইরকম হয়েছে, আমি রাস্তা চিনতে পারছি না। আমি স্কুটি নিয়ে, হ্যাঁ, ওই বাঙালপুর মোড় থেকে পানবাজার, বেলতলা, ভুয়ারা সব ঘুরে বেড়াচ্ছি, আমার বাড়ি চিনতে ভুলে যাচ্ছে। এবার তো উনি বুঝতে পেরেছেন। তা ওনার ওই যে যে জ্যাঠা ছিল, এই বাবুর যে জ্যাঠা ছিলেন, যার ওই মনে হয় ওই পল্লবের বাবা, তো ওনার কি নামটা আমি ভুলে যাচ্ছি, মানে উনি তান্ত্রিক ছিলেন। হুম, তান্ত্রিক ছিলেন, এবং কি তান্ত্রিক যেন বলতো, তারক তান্ত্রিক না কি যেন, মানে আমি নামটা মনে করতে পারছি না। তো এইবারে দেখি আমার কাছে লেখা আছে নাকি ওনার নামটা, আমি দেখি কি তান্ত্রিক, অনেক কিছু লিখে রাখতে হয়, তাহলে সব কিছু মনে থাকে না। না, লেখা নেই তো। যাই হোক, আমি পরের ভিডিওতে যদি মনে থাকে বলে দেবো ওনার নামটা। তো উনি তন্ত্রবিদ্যা জানতেন। হ্যাঁ, সেই বড় মার যিনি হাজবেন্ড ছিলেন তিনি তো মারা গেছেন। তা বড় মা কিন্তু ওখান থেকে অনেক কিছু শিখেছিলেন, ওনার হাজবেন্ডের থেকে অনেক কিছু শিখেছিলেন। তা উনি বলছেন যে আমার যে সেজো কাকি আছে, তাকে বলছে কাকুলি একটা জল নিয়ে তো ইয়েতে কাঁসার গ্লাসে জল নিয়ে। তো বলছে কাঁসার গ্লাসে জল নিয়ে গেছে, নিয়ে যে বললো বড় মা কি মন্ত্র টন্ত্র পড়লো, বললো আমি এসবে বিশ্বাস করি না কাকু, কিন্তু তাও আমি যাই হোক মানে মানে খানিকটা বিভ্রান্ত হয়ে আমি গ্লাসের জলটা আমি খেয়ে নিলাম ঢকঢক করে। তখন বড় মা বললো যে আর কিছু হবে না, তুই একটা কাজ করবি, কালকে গিয়ে কালীবাড়িতে গিয়ে পুজো দিয়ে মাকে প্রণাম করে আসবি। তো বলছে যেহেতু আমি পরের দিন তাই করেছিলাম, কালীবাড়ি গেছিলাম এবং পুজো দিয়েছিলাম, পুজো দিয়ে মাকে প্রণাম করে এসেছি, তারপর থেকে কিন্তু আমি ঠিক হয়ে গেছি, আর কিচ্ছু হয়নি। তো এই বাঁধের ধারে পিকনিক করতে গিয়ে ভাইকে আর ভাই বউকে নিয়ে গিয়ে পিকনিক করতে গিয়ে এই দুরবস্থা হয়েছিল। আমি আপনাকে ঘটনাটা জানালাম, আপনি জানাবেন। তো সরি, আমি মানে জেঠুর নামটা মনে করতে পারছি না, সামনের দিন আমি মনে করে দেবো, আমাকে একবার দেখতে হবে ব্যাপারটা। আরে আসলে অনেক সময় না ৩টে বা ৪টে ঘটনা বলতে গেলে অনেক সময় মনে থাকে না, সব মনে থাকে না। হুম। আর উম বিশ্বাস করুন, আমি মানে অল অফ এ সাডেন আমি মানে লাইভটা করতে বসে গেছি, মানে ভিডিওটা করতে বসে গেছি। হ্যাঁ, সেরকমভাবে খুব সুচারুরূপে আমি যে দেখেছি। তবে একটা জিনিস আমি আপনাদের বলি, আমি কিছু বাদ দিই না। যেটা ঘটনার মধ্যে আছে আমি সেটা কিন্তু বলে দিই। মানে মেইন যেটা আছে আমি সেটা বলে দিই। তো আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কেউ যদি ঘটনা পাঠাতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমার ডেসক্রিপশন বক্সে আছে, যেখানে লেখা আছে মা, দাদু, ঠাকুমা, আশ্ববতী। ঠিক আছে? ওই জায়গাটাকে, লেখাটাকে একটু প্রেস করুন, দেখুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর আসবে। ওই নম্বরে এসে একটা হাই লিখবেন, বা আপনি আপনার অডিও হাই লিখে আপনি অডিও পাঠাতে পারেন। অডিও একটু পরিষ্কার করে করবেন, যাতে আমি বুঝতে পারি সব, সবাইকে জানাতে পারি। আর কোনটা বাদ দিতে হবে না দিতে হবে আমি তো সব জানি, তো তবুও আমাকে বলে দেবেন। আর কেউ যদি লিখেও পাঠাতে চান পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। আপাতত আমি ৩টে ঘটনা বললাম, এনজয় করুন, করতে থাকুন, দেখি কি ঘটনা আসে। হুম। কারণ দেখুন, এই ঘটনার না সবার কাছে থাকে না। অনেকে কিন্তু এই কন্টেন্ট জোগাড় করে। আমি তাদের মানে এই যে ২-৩ বছর বা এই যে ১০-১২ বছর আগে থেকে আমি যে গল্প বলি বা ঘটনাগুলো বলি, এগুলো কিন্তু আমি জানি কারা কারা আছে। এই কন্টেন্ট তারা জোগাড় করে। তারা কিন্তু কেউ লেখকও না বা গল্প বলিয়ে না। তারা কিন্তু এই কন্টেন্টগুলো জোগাড় করে বিভিন্ন মানুষের থেকে। এবং তারা কিন্তু সবসময় সচেষ্ট থাকে যে কন্টেন্টটা দেবার জন্য। তারা কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছে যে কাউকে কখন পাঠাবো ঘটনা, বা ঘটনা পাচ্ছি না, বা আমাকে লেখে যে কাকু একটু দেরি হবে, চেষ্টা করছি কোনো কিছু জানবার। আমি যেমন আপনাদের এই ইয়ের কথা বলেছিলাম, যে আমার সেই বোন বলে ডাকি, বাড়িতে থাকে, সুমির কথা বলেছিলাম। হ্যাঁ, ও ক্লাস 9 থেকে এর প্রতি ওর আকর্ষণ ছিল, এবং তখন থেকেও ঘটনা জোগাড় করত। তখন থেকে কোথায় কি হয়েছে, পাড়ায় কি হয়েছে, ওর মামার সাথে কি হয়েছে, ওর পাড়াতে এক দাদা ব্যবসায়ী, তার কি পরিণতি হলো, মানে এইগুলো, ওই কন্টেন্ট, এই জিনিসগুলোকে জোগাড় করতো আর রীতিমতো নোট করতো। এবং এই করতে গিয়ে একবার বিপদেও পড়েছে, মানে অ্যাটাক হয়েছিল।
এই নেগেটিভ এনার্জি দ্বারা ও অ্যাটাকও হয়েছে। তো যাই হোক, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আছে কতটা সময় গেল দেখি, ও 45 মিনিট, ঠিক আছে। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসুরি চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি কারোর ঘটনা পাঠাবার থাকে তাহলে পাঠাবেন। আমি সবাইকেই তো মোটামুটি একটা লাইক বা লাভ রিয়াক্ট দিই। আর কোনো কোশ্চেন থাকলে আমি দেখবেন আমি উত্তর দিই বা আমি বলি। তো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে আমার জানাবেন, আমি নিশ্চয়ই বলে দেবো। যদি আমি জানি, তার মধ্যে দিয়ে ঘটনার মধ্যে আমি যদি জানি আমি বলে দেবো। ঠিক আছে, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।